গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর বুঝতেই পারছো শিডিউল ব্লগের মতো ব্লগ আজকে আনেনি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, যদিও কতক্ষণ করতে পারবো জানি না। তোমরা বুঝতেই পারছো আমার কথা বলতে কষ্ট হচ্ছে। চোখ মুখটা দেখেছো, চোখ টোকগুলো ফুলে গেছে। 2 রাত ঘুমাতে পারছি না। সেই জন্য যে আমি কাজকর্ম করব, আমি যে মানে রেগুলার ব্লগ করব এমন পরিস্থিতিতে নেই। আসলে কি হয়েছে, তোমাদের তো কালকের ব্লগে শেয়ার করেছি, আমি ব্লাড টেস্ট করেছি। তো ব্লাড টেস্ট করে দেখা গেল আমার হিমোগ্লোবিনটা বেশ বেড়েছে, 11.6 হিমোগ্লোবিন। আর আমাদের মতো পেশেন্টদের 11 হিমোগ্লোবিন মানে সাংঘাতিক হিমোগ্লোবিন। তার মানে আবার ডোজটা কমাতে হবে। আগেরবারে ডাক্তার বলেছিলেন যে 11-এর ওপরে উঠলে আবার ডোজ কমাতে হবে। তার মানে 10,000 পাওয়ারের যেটা নিচ্ছি ওটা মনে হয় স্যার কমিয়ে দেবেন। কত পাওয়ারের দেবেন জানি না, কারণ পরিস্থিতি বুঝে দেবেন। তো যেহেতু হিমোগ্লোবিনটা এত বেড়েছে, গা হাত পা জ্বালা করছে, মানে আমি বোঝাতে পারবো না যে কীরকম লেভেলের জ্বালা করছে। হাতের তলা পায়ের তলা না পুরো আগুন বেরোচ্ছে। এমনিতে তো কদিন বর্ষা টর্ষা হয়ে একদম বিচ্ছিরি অবস্থা, মানে কি বলবো যে বেশ সুন্দর বৃষ্টি হয়েছিল, 2-3 দিন সুন্দর ছিলাম। তারপরে যে বৃষ্টির পরে যে এই যে বিচ্ছিরি একটা ভ্যাপসা গরম, আমি তো সহ্য করতে পারছি না। তার মধ্যে হিমোগ্লোবিনটা বেড়ে গেছে। এদিনকেও ডায়ালিসিস নিতে গিয়ে ওখানে সেন্ট্রালি এসি থাকে 18-তে টেম্পারেচার করা। তারপরেও আমি ওদেরকে বলছি যে আমাকে পাশে একটা বড় স্ট্যান্ড ফ্যান দিতে হয়েছে। বুঝো 18-তে মানে এসি দেওয়া রয়েছে, তারপরেও আমাকে স্ট্যান্ড ফ্যান দিয়ে, মানে আমার এতটাই কষ্ট হচ্ছে। তো আমি সেটাই বলছি যে আমার গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। রাত্রেবেলা ঘুমাবো, ঘুমাতে পারছি না, রাত 1টা-1:30 অবধি জেগে থাকছি। তারপরে যদিও বা ঘুম আসছে, তো কী হয়, কালকের রাত্রিটাই যেমন বলি, রাত্রেবেলা 1টা অবধি আমি পুরো মানে একদম সোজা হয়ে তাকিয়ে আছি আর কি, এরকম কিছুতে ঘুমাতে পারছি না। হাত পাত তলা জ্বলে পুড়ে যাচ্ছে। ঘরে 20-তে এসি করা প্লাস ফ্যান চলছে, তাতেও আমার হাত পাত তলা জ্বলে পুড়ে যাচ্ছে। তারপরে ঘুমালাম, কিন্তু ওই 1টা থেকে 4:30-এর মধ্যে আমি 3 উঠেছি, হাত পা জ্বলায়। তারপরে 4:30-এর সময় বমি করলাম। বমি মানে কি, আমাদের বমিটা একটু অন্য টাইপের হয়, মানে খাবার দাবার উঠে যায়, অ্যাসিড হয়, এরকম বমি নয়, কিন্তু একটা গার মধ্যে পাকায়, একটা জল জল মানে সে ওঠে এরকম আর কি। তো সেটা করলাম, করে চোখে মুখে জল দিলাম। তারপরেও দেখছি গা হাত পা জ্বালা পোড়া করছে। গামছা ভিজিয়ে রাত্রেবেলা 4:30-এর সময় ঘরে বসে মাথায়, চোখের ওপরে, গলায়, ঘাড়ে গামছা ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি। বোঝো মানে কতটা শরীরে হিট হয়ে আছে। গামছা না মানে কি বলবো, 10-15 মিনিটের মধ্যে শুকিয়ে গেল ওই ভিজা গামছা। তোমাদের দাদা বলছে আবার ভিজিয়ে আনো, বললাম না, এসি ঘরে একবার এরকম ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি, আবার যদি বেশি দিই তাহলে আবার মানে বেশি হলে আবার ঠান্ডা লেগে যাবে। আসলে এই জ্বালা পোড়া গরমে ভালো করে স্নান করতে পারি না আমি, যেহেতু চ্যানেল আছে। আজকে 10 মাসের বেশি হয়ে গেল, মানে প্রায় 10.5 মাস। হ্যাঁ অবশ্যই, কারণ নভেম্বরের 2 তারিখ থেকে আমার ডায়ালিসিস শুরু হয়েছে। তাহলে তো আজকে 19 তারিখ। তো তার মানে আমার 10.5 মাস হচ্ছে এই চ্যানেলটা হয়েছে। 10.5 মাস ভালো করে স্নান করি না। স্নান করে ওই যেদিনকে শ্যাম্পু করায় মাথাটা এরকম করে, তবুও যে মাথা দিয়ে জল ঢেলে সেটা তো আমি করতে পারি না। না, তো স্বাভাবিক শরীরের মধ্যে তো একটা হিট হবেই না, সেটাকে ওই গামছা ভিজিয়ে ভিজিয়ে ওই হিটটাকে, শরীরের হিটটাকে বের করার চেষ্টা করি। তার সাথে হিমোগ্লোবিনটা বেড়েছে, সব মিলিয়ে গায়ে জ্বালা পোড়াটাও বেড়েছে। তারপরে 4:30-এর সময় ওরকম গামছা ভিজিয়ে ভিজিয়ে ওরকম করার পরে তারপরে ঘুমিয়েছি। ঘুম ভেঙেছে 7:30-টার সময় তোমাদের দাদা বেরোচ্ছে দেখে। তার আজকে ভিজিটার আছে, একটু জল খেয়ে নি। হ্যাঁ, জল খাওয়াই মনে হলো, তার মধ্যে ঠিক করে জলও খেতে পারি না। জলেরও এখন মনে হয় আমি 600-700-এর বেশি জল খাই না দিনে। তাই জল খাই না, ঠিক করে স্নান করি না, হিমোগ্লোবিন বেড়েছে, জ্বালা পোড়া কেন বাড়বে না বলো। তার আজকে একটা ভিজিট আছে রায়দিঘিতে। এবার 7:45-টার সময় তার অফিসের গাড়ি আসবে আমাদের এই আইরিস হসপিটালের সামনে, ওখান থেকে ওকে পিক আপ করবে। তাহলে তাকে বেরোতে হবে। 7:30-টার সময় উঠে তাও দেখি আমার মেয়ে চা বসিয়ে দিয়েছে ওর বাবার জন্য। ওর বাবা বললো ভিজিটারদের সাথে নিয়ে যাব বলে, রাস্তায় তো তাদেরকে খাওয়াতেই হবে, অতএব আমি খাবো না, কারণ ভিজিটাররা সাথে থাকলে তাদের রাস্তায় খাওয়াতেই হয়। তো আমি খাবো না, আমি শুধু চা খেয়ে বেরোবো, তিতো মুখে তো বেরোনো যায় না।
তাই 7:30টার সময় উঠে দেখি মাম চা করে ফেলেছে ওর বাবার জন্য, আর ওর বাবা তখন তৈরি হয়ে গেছে। তো ওই 4:30 মানে পরে, মানে ধরো তাহলে কি হবে, 5টা, সোয়া 5টায় গিয়ে আমি ঘুমিয়েছি, আর ওই 7:30 অবধি। তাহলে এবার বলো চোখ মুখ ফুলবে কিনা? একটা মানুষের চোখে ঘুম নেই, ঘন্টার পর ঘন্টা রাত্রেবেলা পাগলের মতো জেগে থাকছি, দুপুরেও ঘুমাতে পারছি না, গা হাত পা জ্বালা পোড়া দিচ্ছে। কাল তো সারাটা দুপুর টিভি দেখে কাটিয়েছি, ঘুম আসছে না, মানে গা হাত পা জ্বলছে। আমি মেঝের মধ্যে শুয়ে, মেঝেটা মুছে নিয়ে তার মধ্যে শুয়েছে যদি একটু জ্বালা পোড়া কমে, তাতেও না। তার মধ্যে আর ঘুম ঠিক করে না হলে না মাথা ফাথা ভার হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হয়ে যাচ্ছে, পারছি না, মানে এতটাই লাগছে। তা এবার হ্যাঁ, তার মধ্যে কি কাজকর্ম করতে হচ্ছে না, ডেফিনেটলি করতে হচ্ছে, কিন্তু যেটুকু না করলে নয় তাই, যতটুকু না করলে নয়। এছাড়া কি করব বলো? মানে সকালবেলা তোমাদের দাদা বাসি ঘরটার গুছিয়ে দিয়ে গেছে, ঝাড়ঝোড় দিয়ে বেরিয়েছে, মাম কিছুটা করেছে, করে মাম স্কুলে গেল, মামের যেহেতু স্কুল, তো মাম স্কুলে গেল, মিঠিটা রয়েছে শুধু বাড়িতে, আর আমি রয়েছি। এবার মা মেয়ের আমাদের আর কি যায় আসে, ওই ভাবছি পটল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিয়ে ভাত করব, হয়ে যাবে। আর আমার যখন মানে 1 বছর আগে আর কি, মানে যখন ডায়ালিসিস শুরু হয়নি শেষের দিকে আর কি, তখন আমি অ্যাপেলোতে দেখাতাম, তো এই আরএনটি করে দেখানোর আগে অ্যাপেলোতে দেখাতাম। তো ওখানে ব্লাড টেস্ট করতে যেতাম, ওখানকার যারা আর কি ব্লাড কালেক্টর ওনারা বলতেন যে ম্যাডাম যদি সুস্থ থাকতে চান সেদ্ধ বেশি খান, যত কম মানে আর কি তরকারি খাবেন তত ভালো, কারণ তরকারিতে জল ইউজ হয়, তেল মশলা ইউজ হয়। তো সেই থেকেই সেদ্ধ খাওয়ার হ্যাবিটটা আমার রয়ে গেছে, যে তাহলে ক্রিয়েটিনিনটা কম বাড়বে। তো সত্যি আমার সেই জন্য আমার ক্রিয়েটিনিনটা ওই জন্য একটা লেভেলে। হ্যাঁ, তোমাদের তো জানানো হয়নি, ওই টেস্ট করেছি, শুধু তো হিমোগ্লোবিনটা বললাম। পটাশিয়ামটাও ঠিক আছে 5.2, নর্মাল 5.1, তা আমার মতো পেশেন্টের 5.2 ঠিক আছে। আর হচ্ছে কি বলছিলাম, ইয়েটা ক্রিয়েটিনিনটা 7 হয়েছে এবার। ক্রিয়েটিনিনটা তো মাঝখানে খুব কমে গেছিলো, একবার তো তোমাদের বলেছিলাম 5.9, তখন তো ডাক্তার সাজেস্ট করেছিলেন যে 7-এর ওপরে যতক্ষণ না উঠবে আমি কিছুদিন দেখবো, না হলে হচ্ছে কি যেন অ্যামাইনো অ্যাসিড বা এরকম কিছু একটা উনি চালানোর কথা বলেছিলেন। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, আমি মানে নিজে কখনো নেইনি, কিন্তু আমি আমার পাশে একটা পেশেন্ট নেন, একজন মেসোমশাই, বয়স্ক মানুষ, আমি দেখেছি একটা কাঁচের বোতল, স্যালাইনের বোতলের মতো, ওটা ওনার 15 দিনে একবার করে উনি দেন। তো বলেছিল যে 6-এর নিচে নামলে জেনারেলি ওটা দেয়, যেহেতু 5.9 ছিল আমায় দেয়নি, বলেছিল পরের বারে বাড়াতে হবে, সেটা পরের বারে 6 ভুলে গেছি, গতবারে কত ছিল মনে নেই, তবে 7-এর নিচেই ছিল, 6 ছিল, ভুলে গেছি, এবার 7 উঠেছে। তো ক্রিয়েটিনিনটাও ঠিক আছে, কেন বলো তো, আসলে তোমরা ভাবছো তাহলে ক্রিয়েটিনিনটা তো বেড়ে গেছে, তাহলে তো ঠিক নয়। ক্রিয়েটিনিনটা এমন একটা জিনিস, ওইটা যখন ডায়ালিসিস হয় না, ক্রিয়েটিনিন বলে না, সব কিছুই যখন ডায়ালিসিস হয় না তখন মানে 3 মতো কমে যায়। ধরো আমার যদি 7 হয় তাহলে আমার ডায়ালিসিসের সময় 4 হয়ে যায়, মানে ডায়ালিসিস যখন নেই, তার মানে কি তখন আমার শরীরটা অনেক বেশি উইক হয়ে যায়, তখন শরীরটা নিতে পারে না। আর এই যে মাঝখানে দুর্বল হয়ে পড়ছিলাম না লাস্টবার, ডাক্তার বলেছে ওই কারণেই, যে ক্রিয়েটিনিনটা বেশ কম, আর যখন ডায়ালিসিস নিচ্ছি আমার অতিরিক্ত প্রোটিনের মানে ধাক্কা খেয়ে যাচ্ছে, আর আমি অসুস্থ হয়ে পড়ছি, দুর্বল হয়ে যাচ্ছি। তো ক্রিয়েটিনিনটা 7 এসছে, মানে এবার ঠিক আছে। আর যেটা ফসফরাসটা কমছে না, সেই 7ই রয়ে গেছে, ওইটাই শুধু খারাপ রিপোর্ট এসছে। তাহলে হিমোগ্লোবিনটা বেড়েছে মানে ভালোই হয়েছে, ইঞ্জেকশনের ডোজটা কমে যাবে। আচ্ছা, পটাশিয়ামটা ঠিক আছে, ও 5.2 ঠিকই আছে, মাঝখানে তো 6 উঠে গেছিলো, সেটা 5.2 হয়েছে। ক্রিয়েটিনিনটা 7 হয়েছে, ঠিক আছে। আর ফসফরাসটা আমি কমাতে পারছি না, জানি না ওটা কী হবে, যা হয় হোক। তবে মাঝখানে একদিন ব্লগ দেয়নি, আসলে যেদিন ডায়ালিসিস নিয়ে আসি না, আগের দিন কিন্তু ব্লগটা রেডি ছিল, কিন্তু আমি এডিট করতে পারিনি, এডিট করার সময় পাইনি, রাত্রেবেলা শরীরটা খারাপ লাগছিলো, এডিট করতে পারিনি। আর ভোরবেলা উঠেই তো ডায়ালিসিসে চলে গেছি, ফিরে এসে সেদিনকে খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট, সেদিনকে মনে আমার স্ট্রোকের মতোই হয়ে গেছিলো। তোমাদের তো সেটা শেয়ার করা হয়নি, যে দুপুরবেলার পরে আমি এরকম কষ্ট হয়েছিল, আমার মনে হচ্ছিল আমার বুক আর গলা কেউ এরকম চেপে ধরেছে, মানে আমার মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিলো না, কথা বেরোচ্ছিলো না, আর চোখ টোকগুলো বেরিয়ে আসছিলো। আমার মেয়ে, তোমাদের দাদা সব ভয় পেয়ে গেছিলো যে ওখানে কী হবে। তারপরে কোনো রকমে, সেদিনকে আমি একটু রান্নাও করেছিলাম দুপুরে, কারণ সেদিনকে মিঠির আবার পেট খারাপ হয়েছিল, মিঠির পেট খারাপ হয়েছিল মানে মিঠির লুজ মোশন স্টার্ট হয়েছিল, বমি হচ্ছিল,
এবার পাতলা করে কাঁচকলা পেঁপের ঝোল তো বাড়ির ওরা করতে পারে না। আর ওই যে ডায়ালিসিস নিয়ে এসে আগুনের কাছে গেছি, ওটাই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে একবার মানে বমি করলাম, এবং সেই বমিটাও বমি হচ্ছিল না, মনে হচ্ছিলো দমটাও আটকে যাচ্ছে, ওখানে পুরো চোখ বেরিয়ে আসছে। অনেক কষ্টে মা মানে পিঠটা টেনে টেনে যাই হোক বমি করলাম, তারপরে গিয়ে আমি রিলিফ হলাম। তারপর মনে হলো না, আমি বেঁচে গেছি। তা নাহলে মনে হচ্ছিলো আমি বাঁচবো না, আমাকেও গলা মানে দম শ্বাস সব আটকে দিয়েছে। তো যাই হোক, এটা কিছুটা হিমোগ্লোবিনটা বাড়ার কারণে আর এই বিচ্ছিরি গরমে সব মিলিয়ে আমার এটা হচ্ছে। সেদিনকে সব তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, যারা আমায় সত্যিকারের ভালোবাসো, প্রত্যেকে টেনশন করেছো, পরের দিনে সবার কমেন্টস পেয়েছি, প্রত্যেকে টেনশন করেছো। তা বলছি তোমরা টেনশন করো না, আমি বুঝতে পারছি আমার সেদিন অসুবিধা হবে। যেদিন আমার ডায়ালিসিস থাকবে হয়তো একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে, সেদিন তোমরা বুঝবে। যেদিন ব্লগ আসছে না, তার মানে মৌসুমি ডায়ালিসিস নিয়েছে, শরীরে কষ্ট হচ্ছে, তাই ব্লগ আসেনি। আজকেও ভেবেছিলাম দেবো না, তারপর ভাবছি তোমরা তো টেনশন করবে, তাই ছোট্ট করে একটা আপডেট দিয়ে গেলাম। তো তোমরা টেনশন করো না, আমি ঠিক আছি, ভালো আছি। ওই ঘুমটা ঠিক আছে, ওটার জন্য সমস্যা নেই। চোখ টোক ফুলেছে, আমি জানি তোমরা আমায় দেখলেই বলবে মৌসুমি তোমার চোখ ফুলেছে। তো যাই হোক, টেনশন করো না। আর সমস্ত ভালোবাসার বন্ধুদের উপর আমার একটা অভিযোগও আছে। এগুলো তো আমি এতক্ষণ আমার কথা বললাম, এবার একটু অভিযোগটা বলি। প্রচুর ভিউজ কমে গেছে, ভিডিও করতে ইচ্ছা করছে না, তোমরা কেউ শেয়ার কমেন্টস করছো না। একটু প্লিজ শেয়ার করো। শেয়ার না করলে ভিউজ আসছে না, আর ভিউজ না এলে ইচ্ছা করে না, জানো তো। একটা ভিডিও বানাতে সারাদিনে অনেক খাটতে হয়। আর এগুলো আমি কাকে বলবো? তোমরা আমাকে এতটা ভালোবাসো, সেই দাবি থেকে বলছি, প্লিজ একটু শেয়ার করো। আর লাইক কমেন্টস তো কমেই গেছে, তো শেয়ার লাইক কমেন্টস করে প্লিজ আমার পাশে থেকো। চ্যানেলটা যদি আমি বড় করতে না পারি, তাহলে আমি হয়তো এরপরে নিজের চিকিৎসাটাই আর কন্টিনিউ করতে পারবো না। এমন একটা জায়গা, আজকে 6 বছর ধরে চিকিৎসা করতে করতে না দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর সেইখান থেকে দাঁড়িয়ে আজকে আমার চ্যানেল মানে তৈরি করা। তো যাই হোক, তোমাদের উপর ডিপেন্ড করছে আমার চ্যানেলটা থাকবে না যাবে। তো তোমরা যারা ভালোবাসো তাদের কাছে এটুকু রিকোয়েস্ট, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, অনেক কথা বলে ফেললাম। নিজের মান, অভিমান, ভালোবাসা সব কিছুই তোমাদেরকে দেখালাম। আসলে 4 জনের বাইরে তো কোনো ভালোবাসা বা রাগ অভিমান দেখানোর জায়গা আমার জীবনে নেই, তাই এখন এই এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়ে আমি সেই জায়গাটা এটা শেয়ার করার চেষ্টা করি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।